একটা গল্প ছিল না, মাকে ভোগ দেবেন না, কি গল্পের নামটা? কারেক্ট কারেক্ট কারেক্ট। হ্যাঁ, সেইখানে কি একটা ছিল, মাকে ভোগ দেবেন না দাদা। দেখছেন আমার মেমোরি আসলে একটু নার্ভাস না, স্ক্রিপ্টটা করতে হবে বলে আমার মেমোরি ফেল করছে। তো কারাগারি ডায়ালগটা এখন শুনতে চান? হাত তুলুন, সবাই হাত তুলে দিয়েছে। আমি শুনে এটাই করে যাই সব জায়গায় নিয়ে। হ্যাঁ, সব জায়গায় নিয়ে সুন্দর করে সেজে একটা শাড়ি পরে এসেছি, কানে দুল, হাতে ঘড়ি। এখানে আবার তুমি সাজা না, তুমি তো নিজেই বলেছো যে সেলফ প্রোক্লেম পিকনি অফ সানডে সাসপেন্স, যেটা তোমার নিজের বক্তব্য নয়। আমি নট জাস্ট সানডে সাসপেন্স, তুমি কলকাতার এক নম্বর পিকনি। তাহলে একটু এই ফোন বেরিয়ে গেছে, এবার একটু ইনস্টা দিলে স্টোরি হয়ে যাবে, কোনো ব্যাপার না। চলো। দাদা বাবু, ও দাদা বাবু, মাকে ভোগ দেবে না দাদা বাবু। আরে ভাই, সামনে মার, আমার কানটা পেটে যাবে। তো এইরকম, কিন্তু আমার যেটা খুব ভালো লেগেছে অনেকে, সেটা হচ্ছে এই পিকনিক বাইরে গিয়েও তুমি গত বছরের নানা রকম চরিত্র অভিনয় করেছো। ইনফ্যাক্ট মিস মার্কেলের যে একটা গল্প আমরা করলাম, মডার ইজ অ্যানাউন্সড, সেইখানে একটা ছোট্ট অ্যানেকডোট আপনাদের সঙ্গে শেয়ার করি। যে চরিত্রটা অয়ন্তিকাদি করেছিল, ফিলিপা হিন্সের চরিত্র, সেইটা তুমি প্রথমবার আমার মনে হয় দুবার পুরোটা রেকর্ড করলো। প্রথমবার রেকর্ড করার পর আমার তোমার কারোরই খুব পছন্দ হয়নি। সো এই প্রসেসটা একটু বলো, যে এই পিকনিক থেকে একটা চরিত্র যে ভীষণ ফ্লেশ অ্যান্ড ব্লাড, ভীষণ রক্ত মাংসের একটা চরিত্র, ভীষণ হিউম্যান, সেইটাকে ফুটিয়ে তোলা, এবং তার একটা গ্রাফ আছে, গোটা গল্প ইমোশনাল ক্যাপাসিটিস আছে, এইটা ফুটিয়ে তোলা কতটা চ্যালেঞ্জিং? এটা কি পিকনিক থেকে বেশি চ্যালেঞ্জিং? হ্যাঁ, পিকনিক থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে যে একটা ন্যাচারাল ছোট সাদামাটা ক্যারেক্টার প্লে করা। স্পেশালি যখন কোনো মহিলা কোনো গল্প লেখে, তখন মহিলা চরিত্রগুলোর লেন্স আরো পাল্টে যায়। সো অফকোর্স আমি পিকনি করেছি, তাছাড়া দত্তায় অভিনয় করেছি, এবং দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। ইংল্যান্ডের জন্য সেটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইভেন থিঙ্কিং। হ্যাঁ, ক্যারানিনা খুব রিসেন্টলি আরেকটা গল্প যেটা করেছি। বাট ফর ফিলিপা হিন্স খুবই অসুবিধা হয়েছিল আমার ক্যারেক্টারটা গ্রাস্প করতে, কারণ বিকজ ইটস এ থ্রিলার। তো প্রথমে একটা রেড হেয়ারিং রয়েছে। রেড হেয়ারিং মানে হচ্ছে যে সবাই মিলে ভাবছে যে এ খুন করে থাকতে পারে, এ দোষী হতে পারে। হ্যাঁ, এবার সাসপেক্টের মুখোশটা খোলা যাবে না, কিন্তু তার বাইরে গিয়েও আবার অভিনয়টা একদম দুয়ে দুয়ে চার করতে হবে। তো ওই লেয়ারিংটা অ্যাড করা, প্লাস ওর একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড, ব্যাক স্টোরি রয়েছে, সেটাকে জাস্টিফাই করা। আর আমি ব্যক্তিগতভাবে ফিলিপা হিন্স থেকে একদম মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য ক্যারেক্টার। সো যখন করেছিলাম তখন মনে হয়েছিল যে করে ফেলেছি। তারপরে বাড়ি গিয়ে যখন আরো বেশ কয়েকবার পড়লাম স্ক্রিপ্টটা, একদম পছন্দ হচ্ছিল না। তখন অগ্নিকে বলি যে অগ্নি, আই ওয়ান্ট টু ডু দিস অ্যাগেন। তার আগে আমি ইন্দ্রাণীদিকে বলি যে প্লিজ তুমি শোনো, শুনে আমাকে বলো কিভাবে বেটার করতে পারি, আমার ভালো লাগছে না, হচ্ছে না। এবং আমার মনে হয় প্রচন্ড আমি ফিলিপা হিন্স নিয়ে খ্যান করেছি, এটা হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, আমি পারছি না, অন্য কাউকে নিয়ে এইসব বলে টোলে। আর অগ্নি বারবার বলেছে না হবে, তুমি আরেকবার করো, হবে। তারপরে পুরোটা আবার আমরা রিডু করেছি, এবং রিডু করার পরেও আমার এখনো মনে হয় হয়নি, পারিনি, বাজেই হয়েছে। বাট হি ওয়াজ স্যাটিসফাইড বিকজ হি ইজ মাই ডিরেক্টর অ্যান্ড সেড ওকে, লেটস স্টিক টু দিস। তো মোটামুটি আমাদের বহুচন্দ্রিকা শেষ। না, আমি আরেকটা আমার ছোট্ট প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমি শুনলাম যে এই এসবিআই অডিটোরিয়াম থেকে নাকি বেরোনোর সময় সবার ফোনে দেখা হবে যে সাবস্ক্রাইব করে বেল বাটন দেওয়া আছে কিনা। সবার বেল বাটনে সাবস্ক্রিপশন করা আছে তো মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে? হ্যাঁ, আগেবারও বুক ফেয়ারে কিন্তু এরকম অনেকে বলেছিল করা আছে, তারপর কিন্তু তাদেরকে বেরোতে দেওয়া হয়নি। এখন এই এসবিআই অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেতে পারবেন, তারপর মেইন গেট থেকে বেরোতে দেবে না। যদি করা না থাকে এখন একবার করে নিতে পারেন। আমার আরেকটাও শুনলাম আমি খবর, সেটা হচ্ছে যে মির্চিতে রবিনহুড হয়েছে, তারপরে মডারঙ্গি ওরিয়েন্ট এক্সপ্রেস হয়েছে, সদ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা সাহেবের খবর হয়েছে। এইটা যারা শুনেছেন তাদের জন্য নাকি একটা বিশেষ প্রাইজ আছে। কেন? হ্যাঁ, যে বিশেষ প্রাইজ দেওয়া হবে। তার কারণ হচ্ছে যে তারা কমেন্ট সেকশনে গিয়ে শুধু ফেলুদা তারানাদা ব্যোমকেশ চাইছে না, এই গল্পগুলো শুনছে, সেটার জন্য একটা প্রাইজ দেওয়া হবে। তো যারা শোনেননি, যারা এই সব কটা গল্প শোনেন তাদের
আর যারা যারা এখন যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না, যারা যারা শোনেন কোনো ভয় পাবেন না, শুনে নিতে পারেন, যে কোনো দিন গিয়ে শুনে নিতে পারেন। এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই তিনটি যে গল্পের নাম বলবো, এছাড়াও আরো অনেকগুলো গল্প, সবকটারই ডিরেক্টর না আদার দ্যান মির্চি অগ্নি। হাততালি হোক। ঠিক আছে, হয়ে গেছে গৌরচন্দ্রিকা শেষ। এখন আমরা এগিয়ে যাই আমাদের পাঠের দিকে। তো এইটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ আমি করবো, সেটা হচ্ছে যে এই যে গলায় আমি আড্ডা দিচ্ছি, যে গলায় আমি আপনাদের সঙ্গে কথা বলছি, সেই গলাটা আমি একটু সুইচ করে ফেলি। হ্যাঁ, কারণ অনেকেরই ধারণা যে খুব এরকম করে কথা বলতে, আমার সেটা মনে হয় না, কিন্তু একটা সুইচ তো মানুষের দরকার হয়। তো সেই সুইচ করে ফেলি রিচার্ড, ওইটাই তোমার কিউ। প্রথম লাইন বলার পরে দ্যাট ইজ ইউর কিউ রিচি, তারপরে উইকেট স্টার্ট। ঠিক আছে, রেডি তো? রিচিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য মহাসময়ের ওপার থেকে। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। মশাই শুনছেন? শুনছেন? উঠুন, উঠুন। বহু দূর প্রায় মহাশূন্য থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ এসে ধাক্কা মারল বশিষ্ঠর কানে। ধরফর করে জেগে উঠল সে। কে কে? চারপাশে কৌশলে অমাবস্যার মতো ধোঁয়াটে অন্ধকার, কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। তার উপর সারা শরীরে ধ্যাতা ইঁদুরের মতো অসহ্য যন্ত্রণা, যেন এইমাত্র কেউ ওর শরীরটাকে ধারালো ছুরি দিয়ে অজস্রবার কেটেছে। বশিষ্ঠর একেবারে কানের কাছে অন্ধকার কথা বলল। কিছুই দেখতে পাচ্ছি না তো। মৃদু হাসল মেয়েকণ্ঠ। এক বসা আলতো গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল বশিষ্ঠর হাত। কণ্ঠ বলল, একটু সামনে গেলে পাবে। আসুন, আমার সঙ্গে আসুন। কথা শেষ করে বশিষ্ঠর ডান হাতে কনুই ধরে মৃদু টান মারল মেয়েটি। কি হলো? আসুন, উঠুন। বশিষ্ঠ খানিক ঘোরের মধ্যে উঠে দাঁড়াল। একটা মেয়ে, যাকে সে দেখতে পাচ্ছে না এই অদ্ভুত অন্ধকারের মায়াজাল ছাড়িয়ে, অথচ মেয়েটি তাকে দেখতে পাচ্ছে। কোথায় আছে সে এখন? তার তো অফিসে থাকার কথা। রজনী সেন রোড এরকম মৃত্যুর মতো অন্ধকার কবে থেকে হলো? চারপাশের হাওয়ায় মৃদু মিষ্টি গন্ধটাই বা কিসে? মেয়েটির পারফিউম। হাঁটতে হাঁটতে সন্দিহান গলায় বশিষ্ঠ জিজ্ঞেস করল, আপনি আপনি কে বলতো? আমি জানি। হেয়ালি কেন করছেন? হেয়ালি করছি না, ওই তো দেখুন আলো এসে গেছে। আসুন। সামনে মোড়ের মাথায় একটা জীর্ণ ল্যাম্পপোস্টের চুড়োয় ঠিক ঠিক করে জ্বলছে সোডিয়াম বাতি। ওই আলোতে এবার চারপাশটা ভালো করে দেখল বশিষ্ঠ। ঝোপ জঙ্গল ঘেরা একটা রাস্তা দিয়ে হাঁটছে ওরা। কিসের এক নিদারুণ নৈশব্দ ঘিরে রেখেছে চারপাশ। বশিষ্ঠ নিশ্চিত এটা রজনী সেন রোড নয়। কোনো মানুষজন কিংবা গাড়ির শব্দ, এমনকি একটা ঝিঝির ডাকও কানে আসছে না। ওদের পথ চলার আওয়াজটুকু যেন বহু যুগের ওপার থেকে ভেসে ভেসে আসছে। মেয়েটার দিকে একবার তাকালো বশিষ্ঠ। চেনা চেনা লাগছে মুখটা, কোথায় যেন দেখেছি। মোড় ঘুরতেই বদলে গেল পরিস্থিতি।
পলকের মধ্যে একরাশ নাগরিক শব্দ, অগণিত আলোর রোশনাই ঝাঁপিয়ে পড়ল বশিষ্ঠর ওপর। কয়েক মুহূর্তের জন্য যেন ধাঁধিয়ে গেল ওর চোখ জোড়া। এই তো ওর চেনা কলকাতা। ওই যে কালীঘাট মেট্রোর 4 নম্বর গেট, অর্ধেক শাটার নামানো। আচ্ছা, লাস্ট মেট্রো নাকি চলে গেছে? কটা বাজে এখন? মনে মনে ভাবলো বশিষ্ঠ। হাতের দিকে তাকিয়ে দেখলো ঘড়িটা নেই, হাওয়া হয়ে গেছে। পকেট হাতে মোবাইলটাও বেরো না। নির্ঘাত ঘুমের মধ্যে কেউ হাতিয়ে নিয়েছে। মেয়েটা যেন ওর মনের কথা পড়তে পেরেই বলল, কি ভাবছে? লাস্ট মেট্রো তা অনেক আগে বেরিয়ে গেছে। কটা বাজে বলতে পারবেন? তা প্রায় 11টা। আমি কোথায় ছিলাম বলতো? এরকম ভাবে ঘুমোচ্ছিলাম কেন? বশিষ্ঠর প্রশ্ন শুনে হয়তো মুচকি হাসলো মেয়েটি। তারপর বলল, সরি, এত প্রশ্নের উত্তর তো আমি আপনাকে এখন দিতে পারবো না। আপাতত আমার সঙ্গে মঠ নেই ছবি, অনেক রাত হয়েছে। অবাক চোখে মেয়েটার মুখের দিকে তাকালো বশিষ্ঠ। সহজ ভাবলে সেই মুখ, নিরুত্তাপ তাকিয়ে আছে সামনের দিকে। আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কেমন করে? ভয় পাচ্ছেন নাকি? ঘাবড়াবেন না, আমি আপনার পাশের বাড়িতেই উঠেছি দুদিন হলো। এইবার মনে পড়লো বশিষ্ঠ। হ্যাঁ, তাই তো। এই জন্য মেয়েটাকে এত চেনা চেনা লাগছিল। ওর বাড়ির বাঁ পাশে যে ভাঙাচোরা একতলা একটা বাড়ি আছে, ওই বাড়ির উঠোনেই মেয়েটাকে কাল দেখেছি। বছর 10 আগে মটলেনের বাড়িটা কিনেছে বশিষ্ঠ। তার আগে মায়ের সঙ্গেও থাকতো কেয়াতলা রোডে। প্রমোটারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওই বাড়ি বেঁচে এখানে চলে এসেছিল বশিষ্ঠ আর ওর মা। 2 বছর পর মা মারা যায়। সেই থেকে বশিষ্ঠ একা, স্বাধীন, বাঁধনহারা। এখানে আসার পর থেকে কোনোদিন ওই ভাঙা বাড়িতে জীবিত মানুষ দেখতে পায়নি সে। কোনো এককালে ওই বাড়িতে নাকি এক জ্যোতিষী বাস করতেন। লোকের মুখে এখনো তার টুকটাক গল্প শোনা যায়। তিনি নাকি ছিলেন সিদ্ধ পুরুষ, ত্রিকালজ্ঞ। বাড়ির দিকে খুনে ভেঙে পড়া কাঠের নেম প্লেটে জ্যোতির্বিনোদ কথাটা পড়া গেলেও তার আগে কি লেখা ছিল পড়া যায় না। একটা টিনের মলিন সাইনবোর্ডের দেখা মেলে গেট টপকে ভেতরে ঢুকবে। এককালে তাতে রং দিয়ে বিজ্ঞাপন লেখা ছিল। এখনো বোর্ডের গায়ে 2-1টা শব্দ লেগে আছে। এই যেমন কোষ্ঠী বিচার করা হয়, রাজা মহারাজার নামমাত্র, ইত্যাদি ইত্যাদি। বশিষ্ঠ 2-1বার মুখে দিয়েছে বাড়িটার ভেতরে, কিন্তু কোনোদিনই পুরো ব্যাপারটা খুঁটিয়ে জানার তেমন আগ্রহ জন্মায়নি। ইদানিং ট্রেন বাসের দেয়ালে এত জ্যোতিষী আর তান্ত্রিক ঘুরে বেড়ায় যে ইতিহাস ঘেঁটে কোনো এক হারিয়ে যাওয়া জ্যোতিষীর ব্যাপারে জানার ইচ্ছে বশিষ্ঠর খুব একটা নেই। আশেপাশের লোকজনও এই জ্যোতিষীর প্রকৃত নাম মনে করতে পারে না। কেউ বলে আদিনাথ, কেউ বলে চন্দ্রনাথ, আবার কেউ বলে তারানাথ। সে যে নাথই হোক, মেয়েটি ওই বাড়িতেই উঠেছে। বশিষ্ঠ বলল, হ্যাঁ, এইবার মনে পড়েছে। আপনাকে কালকে দুপুরে দেখেছিলাম। বাড়িটা কি আপনি কিনেছেন? দূর, আমি বাড়ি কিনে কি করব? পথে আমার বাড়ি। ওই বাড়িতে 2 দিন ঘুমোতে এসেছিলাম। নতুন নতুন জায়গায় ঘুমোতে আমার খুব ভালো লাগে। কত নতুন স্বপ্ন দেখা যায়। আজকেই চলে যেতাম, কিন্তু গতকাল দুপুরে আপনার দিকে নজর পড়ল, তাই বস থেকে দিলাম। আমার দিকে নজর? ও কিছু না, আপনি বুঝবেন না। যাকে আপনার নামটা তো জানা হয়নি। হ্যাঁ, সে তো আপনিও আপনার নাম আমায় বলেননি। হ্যাঁ, তবে আমি বলছি, আমার নাম বশিষ্ঠ বক্সী। বক্সী? আপনার বাড়ি তো আগে এখানে ছিল না, তাই না? হ্যাঁ, তা ছিল না। আমাদের আদি বাড়ি ছিল হ্যারিসন রোডে, মানে এমজি রোডে। স্বাধীনতার কিছুকাল পর দাদু কেয়াতলায় জায়গা কিনে বাড়ি করেছিলেন।
ওটা বিক্রি করে এখানে এসেছে। আচ্ছা, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি প্রমোটার নাকি নাকি আন্দাজে ঢিল ছুড়লেন? আন্দাজে বললাম ধরে নেই। আচ্ছা ছাড়ুন, কালীঘাট থেকে ধর্মতলা হেঁটে যাওয়ার প্ল্যান করছেন নাকি? হ্যাঁ, আমার কিন্তু পায়ে ব্যথা করছে। এদিক ওদিক তাকিয়ে হাত নেড়ে একটা ট্যাক্সি দাঁড় করালো বশিষ্ঠ। ট্যাক্সি, ট্যাক্সি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এত রাতে তো বাস জুটবে না। মধ্যরাতে কলকাতায় ট্যাক্সি একমাত্র ভরসা। ট্যাক্সিতে একটু থিতু হয়ে বসতে প্রথমবার সতর্ক হয়ে উঠল বশিষ্ঠর ষষ্ঠ ইন্দ্রিয়। কে এই মেয়ে? কোথায় বড় ঘুমোচ্ছিল তখন? অমন নিস্তব্ধ গলি রাস্তা কলকাতার কোথায় আছে? মানুষ তো দূর একটা কুকুর পর্যন্ত রাস্তা পেতে ছিল না। লোডশেডিং হলেও তো মানুষগুলো উবে যাবে না। সবচেয়ে বড় কথা, এই মেয়েটি বা ওখানে কি করতে গেছিল? সন্দিহান গলায় বশিষ্ঠ জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি যে বাড়িটা ভাড়া নিয়েছেন, ওনারকে পেলেন কোথেকে? আমি কিন্তু এত বছরে ওই বাড়িতে কাউকে দেখিনি। কোথায় আর পাবো? ও বাড়ি এখন মালিকহীন। আমি যখন থাকছি ও বাড়ি আমার, আপনি থাকলে আপনি। সে কি, ধর্মতলায় একটা ফাউ জমি পড়ে আছে, প্রমোটার এখনো খবর পাইনি? পেয়েছে তো। ও বাড়িতে কোনো প্রমোটার ঢুকবে না। শুনেছেন নিশ্চয়ই, ওটা ছিল এক তান্ত্রিকের বাড়ি। মৃত্যুর আগে তান্ত্রিক বলে গিয়েছিলেন, এই বাড়ি যদি কেউ জবরদখল করতে চায় তাহলে তার জীবনে চূড়ান্ত সর্বনাশ নেমে আসবে। এই বাড়ি আমি সবার জন্য রেখে গেলাম। যে মানুষ স্বাধীন, এই বাড়ি তার। তান্ত্রিকের অভিশাপের ভয়ে কোনো প্রমোটার, বিল্ডার ওই বাড়ির দিকে নজর দেয় না। যত সব ঘপের চপ। যাকে আপনি একটু খুলে বলুন তো, আমি কোথায় অমন করে ঘুমোচ্ছিলাম? ওটা কোন জায়গা? কালীঘাটের আশেপাশে তা বুঝতে পারছি, কিন্তু রজনী সেন রোড তো ওটা নয়। ইভেন অত শুনশান গলি কলকাতায় কোথাও যে এক্সিস্ট করে সেটাই তো আমি জানতাম না। কলকাতার কতটুকু ছিলেন আপনি বক্সিবাবু? অবশ্য আপনাকে চিনতে হবে। সামনে আপনার অনেক কাজ, অতীতের অনেক হিসেব মেলানো এখন বাকি। কিছু সত্য, অর্ধ সত্য আর মিথ্যের আধারে ঢাকা পড়ে আছে দীর্ঘকাল। ওই সত্য অন্বেষণ করবেন আপনি। এই জন্যই তো ঘুম ভাঙিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। সত্য অন্বেষণ? কি বলছেন এসব? কিছুই তো বুঝতে পারছি না। পারবে পারবে দাঁড়া, আপনার দাদুর নামটা কি জানেন তো? কেন জানবো না? আশুতোষ বক্সী। আশুতোষ, শঙ্কর, ভোলানাথ, রুদ্র, মহাদেব, ব্যোমকেশ, সবই শিব। শিবই সত্য, শিবই সুন্দর। আচ্ছা শুনুন, সামনের মঙ্গলবার বিপাশা মিত্র নামে একজন আসবে আপনার সঙ্গে দেখা করতে। ওই আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেবেন। কেমন? মানে কে বিপাশা মিত্র? এই নামে আমি কাউকে চিনি না। মেয়েটি বশিষ্ঠর প্রশ্নের আর কোনো উত্তর দিল না। মুখ ঘুরিয়ে চোখ ফেরালো রাস্তার উপরে। মধ্যরাতের প্রায় ফাঁকা রাজপথ। খুব বেশিক্ষণ লাগলো না মটলেন পৌঁছতে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে গলিতে ছুটল ওরা দুজন। গলির মুখে তখন শ্যামলদা রেস্টুরেন্টের ছাপ ফেলছে।
বশিষ্ঠকে দেখে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে ঝাঁপ ছেড়ে থমকে দাঁড়ালেন তিনি। তারপর ছুটে এসে ওর হাত ধরে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলিস আগে? এই প্রশ্নের উত্তর বশিষ্ঠের কাছে নেই। ও সত্যি জানে না কোথায় কিভাবে আজকে দিনটা কাটিয়েছে। ওর শুধু মনে আছে এই একটু আগে গভীর এক ঘুম থেকে জেগে উঠেছে ও। বশিষ্ঠকে চুপ থাকতে দেখে শ্যামলদা আবার বললেন, তোর অফিসে আগুন লেগেছে শুনে আমার তো টেনশন শুরু হয়ে গেছিল। পুরো অফিস পুড়ে ছাই, লাশগুলো ঠিক মতো চেনা যায়নি, ঝলসে গেছে পুরো। সব মিলিয়ে 15টা বডি পেয়েছে পুলিশ। কতজন কাজ করতো রে তোদের অফিসে? আগুন। এতক্ষণে একটা আবছা স্মৃতি ধাক্কা মারল বশিষ্ঠকে। তার মনে পড়ল সকালে সে অফিসে যাওয়ার জন্যই তো বেরিয়েছিল। তারপর কিছু আর্তনাদ, হাহাকার, তপ্ত হওয়ার ঝাপটা। মুহূর্তে চতুর্দিক ভরে উঠল ধোঁয়ায়, আর স্রোতের মতো চামড়া পুড়িয়ে শরীরের আরো গভীরে শিখিয়ে গেল আগুন। ক্রমে সব মনে পড়ল বশিষ্ঠ, আর মনে পড়তেই শির দাঁড়াবে শীতল রক্তের একটা চোরা স্রোত নেমে গেল, ছড়িয়ে পড়ল সারা শরীরে। শ্যামলদার প্রশ্নের জবাবটা দিতে গিয়েও আর দেওয়া হয়ে উঠল না। উত্তরটা গলা পর্যন্ত এসেও হঠাৎ জেগে ওঠা একটা ভয় শিউরে উঠে পুনরায় হারিয়ে গেল শরীরের গভীরে। কোন ক্রমে ঠোক দিলে বশিষ্ঠ বলল, পরে তোমার সব বলছি, এখন আসি। বাড়ির দরজা পর্যন্ত আর একটাও কথা বলল না বশিষ্ঠ। যে সন্দেহ ওর মনে ক্রমশ স্থায়ী জায়গা করে দিচ্ছে, তর্কশাস্ত্র মতে তাদের শুধু অসম্ভবই নয়, অবাস্তব বটে। বশিষ্ঠর মনে পড়ল প্রথম আগুন লেগেছিল শতাব্দীর শরীরে। জানলার একেবারে পাশেই ছিল মেয়েটার ডেস্ক। সে কি করুণ চিৎকার তার! তারপর সুজয়, তারপর প্রাগৈতিহাসিক অজগরের মতো সারা অফিস ঘর তুমড়ে মুছে গিলে দিল আগুনের লেলিহান শিখা। সদর দরজায় পৌঁছে ফ্যাল ফ্যাল করে মেয়েটির দিকে তাকালো বশিষ্ঠ। জিজ্ঞেস করল, শ্যামলা যা বললো তা সত্যি? মৃদু ভার নাড়ল মেয়েটি, নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ। তার মানে আমিও? শিউরে উঠল বশিষ্ঠ। একবার ভালো করে নিজেকে দেখে নিল, ছুঁয়ে দেখল নিজের চোখ মুখ। না, তার শরীরে কোথাও তো আগুন লাগার চিহ্ন মাত্র নেই। আবার ঠোক গিলে সে জিজ্ঞেস করল, কিভাবে? এই তো আমি দিব্যি আপনার সঙ্গে কথা বলছি। কে আপনি? সত্যি করে বলুন তো। সত্যি করেই বলছি, আমি যাত্রী, পথে ঘাটে ঘুরে বেড়াই আর মানুষের উপর নজর রাখি। কেন নজর রাখেন কেন? ওটাই আমার কাজ। আপনার উপর নজর রেখেছিলাম বলেই তো আপনাকে আবার বাড়ি ফিরিয়ে আনতে পারলাম। কোথা থেকে ফিরিয়ে আনলেন আমাকে? মর্গ থেকে। What? কি দাদা বলছেন? শান্ত হন। মৃত্যু মানে তো আদতে লোকান্তরিত হওয়া, এক লোক থেকে অন্য লোকে যাওয়া। যেখানে যাওয়ার রাস্তা আছে সেখান থেকে ফিরে আসার রাস্তাও নিশ্চয়ই আছে। পাগলের মতো নিজের শরীরে হাত বোলাতে লাগলো বশিষ্ঠ। বোঝার চেষ্টা করলো নিজের শরীরের স্পন্দন। তারপর ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি মানুষ?
নাকি প্রেত? কি কি আমি আপনি মানুষ। এই পৃথিবীতে সবার কিছু কাজ থাকে বশিষ্ঠ। তখন যে বললাম আপনার কাজ এখনো শেষ হয়নি, তাই আপনাকে ফেরত আনলাম। আচ্ছা, এবার আমি আসি। মঠ লেনে আমার কাজ ভুলিয়েছে। মেয়েটার প্রতিটি কথা যে বশিষ্ঠর মনে এক অবর্ণনীয় দ্বন্দ্বের জন্ম দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ওর সারা শরীর জুড়ে এক অপার্থিব চেতনার চলন শুরু হয়েছে। বশিষ্ঠ জিজ্ঞেস করল, কোথায় যাবেন আপনি এখন? আমার যাওয়ার জায়গা কি অভাব আছে? যাওয়ার আগে প্লিজ বলে যান, আপনি কে? আপনি কি ঈশ্বর? বশিষ্ঠর কাতর অভিনয় দেখে মুচকি হাসল মেয়েটি। ফ্যাকাশে রাস্তার আলোয় বশিষ্ঠ দেখল মেয়েটির শরীর থেকে একটা নরম নীলচে জ্যোতি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। শেষবারের মতো বশিষ্ঠর চোখে চোখ রাখল মেয়েটি, তারপর বলল, না বশিষ্ঠ, আমি ঈশ্বর নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। কোনো একটা কাজ আমার আছে, সেই জন্যই আমি যুগের পর যুগ ধরে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীর পথে পথে। আমার নাম অমৃতা। আমাকে সবাই অমর জীবন বলে।